কেমন হতো যদি আপনার দেশে হঠাৎ করে অন্ধকার ঘনিয়ে আসতো? মানে ধরুন ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা জুড়ে 10 থেকে 12 ঘন্টা হঠাৎ করেই লোডশেডিং হতো, এবং এর ফলে সরকারি সমস্ত কাজ এক ঝটকায় বন্ধ হয়ে যেত, কিংবা আমাদের দেশের বড় বড় যত ইন্ডাস্ট্রি আছে সব এক ঝটকায় 12 ঘন্টার জন্য বন্ধ হয়ে যেত। অর্থাৎ একটা রাষ্ট্রের যত প্রোডাক্টিভ হাব তা হঠাৎ করেই বন্ধ হয়ে যেত। সরকারের কাজকর্ম একদম শেষ পর্যায়ে চলে যেত। স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত কিছু একদিনের নোটিশে টেম্পোরারি বেসিসে বন্ধ করে দিতে হতো সরকারকে। এই ঘটনা যদি ভারতবর্ষে কি হতো, তাহলে এতক্ষণে কি পরিবেশ তৈরি হতো ভারতে, অন্তত বিরোধী রাজনৈতিক দলগুলো কিভাবে রাজপথে আন্দোলন করতেন তা আমরা ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে বুঝতে পেরেছি। কিন্তু বাংলাদেশের বিষয়টি একটি আলাদা। এই পুরো ঘটনা শেষ 3 দিন ধরে বাংলাদেশে ঘটে যাচ্ছে। বাংলাদেশ সরকার একদম এতটাই বেকায়দায় পড়েছে যে তারা ভারতের কাছে ফের হাত পাততে বাধ্য হলেন। বাংলাদেশে শেষ কয়েকদিন ধরে 12 ঘন্টা বিদ্যুৎ নেই। 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ না থাকা বাংলাদেশে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের সরকারি কলেজ, অফিস, স্কুল, আদালত সমস্ত কিছুকে কার্যত বন্ধ করে দিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। এমনকি এই লোডশেডিং না থাকার ফলে বাংলাদেশের একাধিক শিল্প যে কারখানাগুলো আছে সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হয়েছে মালিকদের। এই পুরো ঘটনার নেপথ্যে কিন্তু একাধিক কারণ আছে। আপনারা কেউই ভাববেন না এই পুরো ঘটনাটি হঠাৎ করেই তৈরি হয়েছে। কোনো ঘটনা একটা রাষ্ট্রে হঠাৎ করে তৈরি হতে পারে না। এই ঘটনার পিছনে সুনির্দিষ্ট কারণগুলো এবার আলোচনা করা যাক। তাহলেই আপনারা বুঝবেন কেন এই সরকার, অর্থাৎ বাংলাদেশের এই সরকার হঠাৎ করেই ভারতে শরণাপন্ন হলো ফের আরো একবার। এবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতও কি করবে সে বিষয়ে একটু আলোচনা করা প্রয়োজন। প্রথম কথা, বাংলাদেশ সরকারের কাছে এই মুহূর্তে ভারতের কাছে সাহায্য ছাড়া ছাড়া কোনো অপশনও কিন্তু খোলা নেই। এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা 18,500 মেগাওয়াট, অর্থাৎ 18,500 মেগাওয়াট বিদ্যুৎ হলে বাংলাদেশে লোডশেডিং হতো না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ উৎপন্ন করতে পারছে মাত্র 13,000 মেগাওয়াট বিদ্যুৎ। উৎপন্ন শুধু করতে পারছে সেটা নয়, ভারতের থেকেও কিন্তু কিছু বিদ্যুৎ বাংলাদেশ সরকার কেনে। এবার বাংলাদেশের যে বিদ্যুৎ স্টেশনগুলো আছে সেগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়? সেগুলো গ্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই বিশ্ব জুড়ে এই মুহূর্তে তেলের সংকট চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা যারা ভারতবাসী তারা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল পাচ্ছি। আমাদের এখনো লোডশেডিং এর সম্ভাবনা তৈরি হয়নি। আমাদের সরকারি কলেজ, স্কুল, অফিস, আদালত সমস্ত কিছু এখনো চলছে। আমাদের জীবনে কিন্তু কোনো ধরনের হেরফের হয়নি এখনো অবধি এই জ্বালানি সংকটের ফলে। এক দুটো জায়গায় মাইনর কিছু ডিসপুট হয়েছে বটে, কিন্তু সামগ্রিকভাবে 140 কোটির একটা রাষ্ট্রে এখনো অবধি কোনো ধরনের কোনো সংঘাত কিংবা কোনো সমস্যার চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। এর জন্য ভারতের পলিসি কিন্তু দায়ী। যখন হরমুজে জাহাজ একের পর এক আক্রমণের শিকার হচ্ছে, তখন কিন্তু ভারত একাধিক অল্টারনেটিভ রুট খুলে ফেলেছিল এনার্জি ক্রাইসিসকে মেটাতে। এবং আপনারা এখন যেখান থেকে এই ভিডিও দেখছেন, আপনারা নিজেরাও বলার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন, শেষ 15 দিনে সত্যি কি আমরা প্রতিবেশী দুই রাষ্ট্রের মতো অন্ধকারে ডুবে গেছি? আমাদের কি সরকারি কলেজ, স্কুল, অফিস, আদালত, বেসরকারি একাধিক মাধ্যম কোনো কিছু কি বন্ধ হয়েছে? উত্তর হলো না। বাংলাদেশ সরকার কিন্তু এই এনার্জি ক্রাইসিসটাকেই অল্টারনেটিভ ওয়েতে সমস্যার সমাধান করতে তারা কিন্তু পারেনি। যা ভারত পারে তা বাংলাদেশ কিন্তু পারে না। ভারত কিন্তু দিনের পর দিনে অল্টারনেটিভ ওয়েটা সে 3 মাস ধরে তৈরি করেছে। কখনো রাশিয়ার থেকে তেল কিনে, কখনো ভেনেজুয়েলার থেকে তেল কিনে, কখনো কাস্পিয়ান সাগর, সুয়েজ খাল মারফত তেল এনে বিভিন্নভাবে আমরা দেখেছি ভারতের মন্ত্রীদের বারংবার মধ্যপ্রাচ্যের মধ্যে যদি ভারত পড়তো, তাহলে কিন্তু ভারতের 140 কোটি রাষ্ট্রে এই সমস্যা কিন্তু মহামারীর আকার ধারণ করতে পারত। বাংলাদেশ সরকারের প্রধান সমস্যা হলো এই গ্যাস বা পেট্রোল। বর্তমানে এই হরমুজ বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশ কিন্তু তাদের গ্যাস কিংবা যে অপরিশোধিত তেল তা কিন্তু আমদানি করতে পারছে না। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যারা 90% বেশি তেল কিন্তু আমদানি করে এবং 30% বেশি গ্যাস কিন্তু তারা বাইরে থেকে নিয়ে আসে। এই গ্যাস এবং তেলের উপর ডিপেন্ড করেই বাংলাদেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তারা কিন্তু বিদ্যুৎ তৈরি করে। কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এখন এই জ্বালানি ক্রাইসিস মেটাতে এতটাই হিমশিম খাচ্ছে যে তারা আর বিদ্যুৎ তৈরি করতে পারছে না। ফলে যা হওয়ার তাই, ভারতের থেকে তারা ডিজেল চেয়েছে,
প্রয়োজনে ভারতের থেকে তারা বিদ্যুৎও চাইবে বলে কালকে বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। না হলে বাংলাদেশের দৈনন্দিন যত কর্মকাণ্ড তা কোনোভাবেই তারা আর করতে পারবে না। কারণ লোডশেডিং নিয়ে আপনি দিনের বেলা কাটাতে পারেন, সারাদিন আপনি কিন্তু কাটাতে পারবেন না, স্পেশালি রাতের বেলা। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে রাত 8টার পর সমস্ত শপিং মল, সমস্ত দোকান, সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা, এবং এতে বাংলাদেশ কিন্তু বিশাল পরিমাণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীনও হচ্ছে। দেখুন, এই সিচুয়েশন একদিনে তৈরি হয়নি। মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশ সরকার নাকি রিফর্মেশন করছিল। কিসের রিফর্মেশন? অপারেশন ডেভিল হ্যান্ড তারা শুরু করে। এই ডেভিল হ্যান্ড শুরু করে আওয়ামী লীগের নেতা মন্ত্রী বিভিন্ন কর্মকর্তাদের তারা জেলে পুরে দেয়। তারা বিচার ব্যবস্থার নামে প্রহসন শুরু করেছিল এবং কিছুটা গিমিক দেওয়ার জন্য হিন্দুদের বিপক্ষে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকারিভাবে। কখনো সংবিধানকে বাতিল করো, কখনো প্রেসিডেন্টের পদত্যাগ চাই, কখনো আবার মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতি করে দেওয়া হোক। এই ধরনের একাধিক এমন ইস্যুতে বাংলাদেশ সরকার ফোকাস করেছিল এবং ছাত্র নেতারা ফোকাস করেছিল যাতে একটা দেশের সামগ্রিক ডেভেলপমেন্ট হয় না। এর বদলে তারা যদি বিকল্প এক বিদ্যুৎ কেন্দ্র করতে পারত, তারা যদি এক বিকল্প এক বিদ্যুৎ নিয়ে পলিসি তৈরি করতে পারত, তারা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি এমন কোনো বড় প্রজেক্টের ঘোষণা করতে পারত যা বাংলাদেশের বিদ্যুৎ সংকট পরবর্তী 100 বছর সুরক্ষিত থাকে, তাহলে দেশটার পজিটিভ ডেভেলপমেন্ট হতে পারত। যা কিন্তু তারা করেনি। তারা চেয়েছিল শুধু বাংলাদেশের মানুষকে শুধু আবেগ দিয়ে উস্কে দিয়ে ভারত বিরোধী চক্রান্তে সামিল করার জন্য, কখনো ইসলামের ওরিয়েন্টেড ইসলামিলাইজেশন করে জেহাদি তৈরি করো, ভারতের নর্থ ইস্টকে ধ্বংস করো, ভারতের বিপক্ষে সিকিউরিটি থ্রেট তৈরি করো এবং প্রতিদিন ঘুম থেকে উঠে রাত অবধি শুধুমাত্র ভারতের বিপক্ষে, ভারতের প্রধানমন্ত্রীর বিপক্ষে ভারত বিরোধী একাধিক কথাবার্তা বলো। তাতে বাংলাদেশের মানুষ আরো বেশি খুশি হবে, তার আরো বেশি উস্কানিতে উৎসাহিত করবে। এই রকম ডেভেলপমেন্ট প্রসেস যদি একটা রাষ্ট্রের থাকে তাহলে আজকে নয় কালকে আপনাকে ধরা পড়তেই হবে। আপনি দিনের পর দিন শেষ 2 বছর ধরে কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রসেস আপনি করেননি, আর আজকে রেজাল্ট দেখুন, বাংলাদেশ অন্ধকারে ডুবে যাচ্ছে। এবার প্রশ্ন হলো ভারত কি করবে? যে বাংলাদেশ চীনের প্রতি অত্যন্ত সদয়, পাকিস্তানের গোয়েন্দাদের দিনের পর দিন জায়গা দেয় তাদের রাষ্ট্রে, ভারতবর্ষের শিলিগুড়ি করিডোরের মতো একটা অত্যন্ত হাইলি সেন্সিটিভ জায়গায় প্রতিবেশী রাষ্ট্র চীনকে নিয়ে আসে, তাদের বিপক্ষে ভারত কি ফের নমনীয় মনোভাব দেখাবে? মনে রাখতে হবে শেষ 1 সপ্তাহ আগেই এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিপক্ষে খারাপ এক স্টেটমেন্ট আন্তর্জাতিক স্তরের সামনে করা হয়েছিল। এর থেকে পরিষ্কার হয়ে যায় এই বাংলাদেশিরা বিপদে পড়লে ভারতের কাছে আসে বটে, কিন্তু তারা আন্তর্জাতিক স্তর অর্থাৎ বিদেশি শক্তির কাছে দেশের একাধিক জামাতিদের খুশি করার জন্য ভারত বিরোধী মন্তব্য ক্রমাগত করে চলে। ফলে এই ভারত বিরোধী মন্তব্যকারীদের আপনি চেষ্টা করলেও কিন্তু কখনো বন্ধু বানাতে পারবেন না। আমরা পেরেছি পাকিস্তানকে বন্ধু করে তুলতে, আমরা পেরেছি পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করেও জঙ্গি আক্রমণ তাদের পক্ষ থেকে যেন না আসে সেই ব্যবস্থা করতে আমরা পারিনি। ফলে বাংলাদেশ সরকার এখন যেভাবে ভারতের বিপক্ষে ক্রমাগত কটু কথা শুধু বলছে নয়, অফিসিয়ালি অ্যাকশন নিচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কি করবে সেটাও কিন্তু আজকের দিন দাঁড়িয়ে বড় প্রশ্ন। মনে রাখতে হবে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ইসলামিক ন্যাটো তৈরি হয়েছে, যে ন্যাটোতে পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজানের পাশাপাশি বাংলাদেশও কিন্তু সামিল। অর্থাৎ তারা আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্ব মানচিত্রে ভারতকে শেষ করার জন্য, আঘাত করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ক্রমাগত কিন্তু চালিয়ে যাচ্ছে। অথচ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা বিপদে পড়লেই ভারতের থেকে ডিজেল চাইছে, বিদ্যুৎ চাইছে, দুধ, ডাল, ডিম একাধিক গুরুত্বপূর্ণ পণ্য কিন্তু চেয়ে বসেছে। পাশাপাশি এই ভিসা প্রসেস খুলে দেওয়ার পর শেষ 1 মাসে বাংলাদেশ থেকে ভারতে এসেছে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষের মানুষ, অফিসিয়ালি হিসাবের আশেপাশে হতে পারে এটার। ফলে আলটিমেটলি আপনি ভারতের জন্য দরজা খুব মানে সবসময় খোলা চাইছেন, অথচ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী কথাবার্তা বলে আন্তর্জাতিক স্তরের কাছে সম্মান বৃদ্ধি করার চেষ্টা করছেন। এই দ্বৈত সত্তা তো একসঙ্গে মেনে নেওয়া সম্ভব নয়। পাকিস্তান ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট যে রক্তপাত এবং দ্বিপাক্ষিক আলোচনা একই সঙ্গে হতে পারে না। তাই বাংলাদেশের ক্ষেত্রেও এবার পলিসিটাকে ঠিক করার সময় কিন্তু এসছে। নয় বাংলাদেশ সংঘাতে জড়াবে, নয় বন্ধুত্ব রক্ষা করবে। দু নৌকায় পা দিয়ে যে রাষ্ট্র চলে বা যে রাষ্ট্রের ডিপ্লোমেসি চলে সেই রাষ্ট্রের কিন্তু অকাল পতন কার্যত অনিবার্য।
ফলে এক্ষেত্রে ভারতেরও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময়। একাধিক ক্ষেত্রে বাংলাদেশ শেষ 1 বছর 2 বছর ধরে যা করেছে সেগুলোকে বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বিপদের দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবো নাকি দাঁড়াবো না। ফের কি আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষবো, যে কালসাপ আমাদেরকেই ছোবল দিতে পারে ভবিষ্যতে? এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কি করা উচিত ভারতের? সরাসরি মুখ ফিরিয়ে নেওয়া উচিত? তোমাদের দেশ, তোমরা ভাই বুঝে নাও, তোমাদের সরকারের পলিসি, তোমরা ভারত বিরোধিতা করতে গিয়ে আলটিমেটলি আপগ্রেডেশন নিজেদের করোনি, তোমরা সরকারের থেকে জবাব চাও। ভারত তোমাদের কেন সাহায্য করবে প্রতি ক্ষেত্রে? কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ। বাংলাদেশের ভেতরে রেকর্ড পরিমাণ গ্যাস আর বিদ্যুৎ সংকট, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ভারী শিল্প কারখানা, কাজ হারাচ্ছেন লাখো মানুষ। আর এই জ্বলন্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান যখন খোদ বিএনপি সরকারের জানা নেই, তখন পর্দার আড়ালে কূটনৈতিক ক্ষেত্রে বড় সমস্যাটি সমাধানের দিকে নজর দিচ্ছে তারা। বহুল আলোচিত ব্রিক্স সম্মেলন এরিয়ে সম্পূর্ণ দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফর বলেই সেটি হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলনের আগে, আগস্টের 3য় সপ্তাহের একেবারে শেষে অথবা শেষ সপ্তাহের শুরুর দিকে তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন। এটা ঢাকা ও দিল্লির কূটনৈতিক একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। প্রশ্ন হলো, কেন ব্রিক্সের মতো একটি বহুপাক্ষিক সম্মেলন, যেখানে বিশ্বের অনেক পরাশক্তির শীর্ষ নেতাদের সাথে বৈঠকের সুযোগ ছিল, সেটিকে পাশ কাটিয়ে ভারতে দ্বিপাক্ষিক সফরে যেতে চান তারেক রহমান? কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি প্রতিবেশী দেশ দুটি যে ইস্যুটির কারণে চরমভাবে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির চর্চা করছে, সেই ইস্যুটির কারণেই দুই দেশের শীর্ষ নেতার বৈঠক জরুরি হয়ে পড়েছে। আর এই পুরো বিষয়টাতে থার্ড পার্টি মিডিয়েশন হিসেবে ভূমিকা রাখছে কয়েকটি শক্তিশালী দেশ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ক্ষমতা হারানোর 2 বছরের মাথায় গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অডিও বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তার বক্তব্য থামাতে প্রথমে ভারত সরকারকে অনুরোধ করেও কোনো ফল পায়নি বাংলাদেশ সরকার। পরে সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের খবর প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। শেখ হাসিনার এমন পাবলিক ফোরামে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এর আগে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে সেপ্টেম্বরের 12 থেকে 13 তারিখ দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সামনে আসা উত্তেজনার প্রেক্ষিতে তারেক রহমান ওই সম্মেলনে যোগ দিবেন কিনা এবং আদৌ তিনি ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 2026 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। বাংলাদেশ ব্রিক্সের সদস্য দেশ নয়, তবে ব্রিক্সের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। এই আঞ্চলিক জোট হচ্ছে বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিভিন্ন সময়ে সদস্য দেশগুলোর সরকার প্রধানেরা বিমস্টেকের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করেন। 2025 সাল থেকে বিমস্টেকের চেয়ারম্যান পদটি রয়েছে বাংলাদেশে। সেই হিসেবে বর্তমান এই জোটের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ভারত। এরপর গত প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে ওই সম্মেলনে অংশ নিতে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা। বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। বৃহস্পতিবার দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না, বরং সেখানে তিনি প্রতিনিধি পাঠাবেন। তবে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান দিল্লি যাচ্ছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের জন্য এই মুহূর্তে ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি, তিস্তা প্রকল্প আর ভারত থেকে আরো বেশি পরিমাণে ডিজেল আনার ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। তবে দুই পক্ষের জন্য শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি অন্য সব ইস্যু নিয়ে আলোচনাকে ছাপিয়ে যাচ্ছে। বিষয়টিকে কূটনীতিকরা বলছেন ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ইস্যু, যেটি নিয়ে প্রকাশ্যে কোনো পক্ষই খুব বেশি কিছু কিংবা নির্ধারিত বক্তব্যের বাইরে কিছু বলতে পারে না। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকার একজন কূটনৈতিক বলছেন 24 5 আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে অবনতি হয়েছিল বিএনপি ক্ষমতা আসার পর তা অনেকখানি ঠিক হয়। যেমন ইউনূসের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকলেও বিএনপি আমলে তা আবার চালু হয়। আবার গত মার্চ এপ্রিলে ইরান যুদ্ধ চলাকালে জ্বালানি ক্রাইসিসের সময় ভারত 30,000 টন ডিজেল দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল। পাশাপাশি ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ সচল আছে। তাহলে এই মুহূর্তে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা কি নিয়ে? এর পেছনে আছে শেখ হাসিনার দেশে ফেরা এবং তার সঙ্গে আছে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনা, যেটি এই মুহূর্তে শুধু ভারতের নয় বেশ কয়েকটি শক্তিশালী দেশেরও মাথা ব্যথা। সূত্রগুলো বলছে এই ইস্যুতে শুধু ভারত ও বাংলাদেশই নয়, ভূরাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী আরো কয়েকটি পক্ষ জড়িত আছে। কূটনৈতিক ভাষায় বিষয়টিকে বলা হয় থার্ড পার্টি মিডিয়েশন। ঢাকার একজন কূটনৈতিক বলছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোরের বাংলাদেশ সফর, এই সফর এসে ভারতের হাই কমিশনারের সাথে তার বৈঠক এবং এরপর শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুটি এতটা আলোচনায় আসা এই থার্ড পার্টি মিডিয়েশনের বিষয়টির দিকে ইঙ্গিত দেয়। ওই কূটনৈতিক মনে করেন শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুটি এখন ভারত ও বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল ইস্যু হয়ে যাওয়ার জটটি হচ্ছে ওই পরাশক্তিগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিতে দেওয়ার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের সরকারকে বার্তা দিয়েছে দুই দেশের মধ্যকার আলোচনা শেখ হাসিনা ইস্যু শুরু না করে হওয়ার আশা ক্ষীণ। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে বিষয়টি নিয়ে দুপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব পালন করছেন এমন একজন সাবেক কূটনৈতিক বলছেন, যখন কোনো জটিল ও স্পর্শকাতর ইস্যু নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে বা অপ্রকাশ্য চ্যানেলে, যেমন গোয়েন্দা সংস্থা, বিশেষ দূত বা বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংবেদনশীল বিষয়ে আলোচনা চালায়, সেটি হলো ব্যাক চ্যানেল কূটনীতি। গত 9 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের 4 জন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে এসেছিল। আর তারা যেদিন বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন, সেদিন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেদিনই আবার দীনেশ ত্রিবেদী দিল্লি যান এবং সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন। আবার একই সময় পরপর 2 দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। দিল্লির একটি সূত্র বলছে দীনেশ ত্রিবেদীর সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, তবে সে বৈঠকটি সার্জিও গোরের সাথে দোভালের বৈঠকের আগে নাকি পরে হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির সূত্রগুলো বলছে সার্জিও গোর 13 আগস্ট দিল্লিতে আরো 2টি শক্তিশালী দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, যারা বাংলাদেশের জন্য দাতা দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পরিচিত। তারেক রহমান যে খুব শিগগির ভারত সফরে যাচ্ছেন সেটার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। 13 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার সরকার পজিটিভ, এখনো সম্ভাবনা আছে ভারত সফরের। ব্রিক্স সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা থেকে। তিনি বলেছেন ব্রিক্স সম্মেলনের তো অনেক দেরি, 1 মাস বহু কিছু হয়ে যেতে পারে। সরকারও ব্যস্ত রয়েছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত, তার মধ্যে যদি সবকিছু মিলে অবশ্যই ভারত সফর হবে। সূত্রগুলো বলছে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল সেটি কাটিয়ে উঠতে দুই দেশের পক্ষ থেকে চেষ্টা ছিল, কিন্তু শেখ হাসিনার ইস্যুটির সমাধান না করে যে আলোচনা আগাবে না সে বার্তা ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। তাছাড়া থার্ড পার্টিগুলো এ নিয়ে তাদের বার্তা দিয়েছে। ফলে এখন অপেক্ষা দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে সমীকরণগুলো চূড়ান্ত করা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রেস রিলিজ দেওয়ার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার ডিজিকে ভারত সফরের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে। ওই সূত্রটি বলছে বাংলাদেশ ভারত টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক সম্পর্ককে এগিয়ে নিতে ব্রিক্সের মতো বহুপক্ষীয় সম্মেলনে ভারত যাওয়ার চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই দেশের জন্য বেশি কার্যকর হবে। এতে দুই দেশের প্রধানমন্ত্রী সরাসরি আলোচনায় বসতে পারবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় যেমন গঙ্গা চুক্তি নবায়নে রাজনৈতিক আলোচনা, তিস্তা নিয়ে আলোচনা সহ 2 বছরের বাণিজ্যিক বাধা দূর করা, মানুষের যোগাযোগ সহজ করার মতো বিষয়গুলোতে অগ্রগতি সম্ভব। শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতেও দুপক্ষের মধ্যে বোঝাপড়া তৈরির সুযোগ থাকবে এই সফরে। সূত্রটি বলছে বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে এরই মধ্যে প্রত্যাবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিক্সের চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই প্রতিবেশীর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে সূত্রগুলো। সেটি হলে চলতি মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিগগিরই জানানো হবে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক
স্থিতিশীল ও জনকেন্দ্রিক ভিত্তির উপর দাঁড় করাতে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।